প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি শান্তা জাহান সপ্তাহ ঘুরে আবারও ফিরে এসেছি আপনাদের জন্য, আপনাদের পছন্দের আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। আমাদের এই আয়োজনে প্রতি পর্বেই আপনাদের জন্য আমাদের খুব পছন্দের তারকা থাকেন, যার সাথে আড্ডা হয়, গল্প হয়, কাজ নিয়ে কথা হয়, আর পাশাপাশি তার সৌন্দর্য বিষয়ক যে টিপসগুলো আছে সেটাও কিন্তু আমরা জানি। আজ এমন একজন রয়েছেন, তার কথা আমাদেরকে আমি বলবো সৌন্দর্যের বহিঃপ্রকাশ এবং তার সরলতা, তার স্বচ্ছতাকে প্রকাশ করে, আর পাশাপাশি তার জীবনের যে বৈচিত্র্যময় কাজের ধারাবাহিকতা আছে সেটা কিন্তু তার ক্যারিয়ারকে যেমন রিচ করেছে, পাশাপাশি আপনারা যারা দর্শক রয়েছেন, আমরা যারা নিয়মিত তার কাজ দেখি, তাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আমাদের জনপ্রিয় অভিনেতা এবং একই সাথে আমি যদি মডেল বলি তাহলেও কিন্তু মন্দ হবে না, আমাদের সবার প্রিয় চাষী আলম। অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। স্বাগত চাষী ভাই। আমাকে না আপনি করে বললে আমি কথা বলতে পারবো না। মমতাজ গোল নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। এর একটা ভদ্রতায় না, বাট আমার মনে হয় যে আমাদের সম্পর্কটা যেমন আমরা সেটাই আসলে প্লিজ প্লিজ, কারণ চাষী ভাইয়ের সাথে আমি কথা বলবো, তখন যদি আমার মনে হয় যে আপন না তাহলে হবে না। তাহলে তুমি কেমন আছো? খুবই ভালো আছি চাষী ভাই, এবং আমি আপনার চুল দেখে আজকে বারবার আমার চোখ আটকে যাচ্ছে। কেন? এত সুন্দর সিল্কি একটা ভাইব, মানে এটা তো আমি আগে পাইনি। আমার মনে হয় এটা ভাবির কৃতিত্ব। না না না, এটা ভাবির কৃতিত্ব হইতে পারে, এগুলো আল্লাহর রহমত। আচ্ছা, চাষী আলম এমন একটা নাম যে ছোট বড় মাঝারি বাচ্চা সবার কাছে জনপ্রিয়তার শীর্ষে, এবং এই জনপ্রিয়তা তার চরিত্র হাবু তো অবশ্যই আছে, কিন্তু পাশাপাশি তার জীবন আচরণ, যে এই মানুষটা অন স্ক্রিনে যেমন অফ স্ক্রিনেও তেমন। কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব না, আমি আসলে অন স্ক্রিনে কেমন সেটা জানি না। আমি অফ স্ক্রিনে যদি যেরকম ঘোরাঘুরি করি, আমার ডিরেক্টর আমাকে বলে যে এইভাবেই কথা বলো, এইভাবেই চলো, আমি ওইভাবেই চলি। আর আমি তো সবসময় একটা কথাই বলছি যে আমার একটা কমান্ডার আছে, যে কাজল আরিফিন আমি, আমাকে যেভাবে বলে আমি সেভাবে মুভ করি, আর বাদ বাকিটুকু উপর আল্লাহর রহমতে আমি এইভাবেই আছি। আচ্ছা, 90 দশক থেকে শুরু, তাই না কাজের যাত্রা? না, স্ক্রিনে 2000 থেকে, বাট আমি মিডিয়াতে 90 দশক থেকে। বিভিন্ন চরিত্রে কাজ করার মাধ্যমে নিজের যে একটা আত্মতৃপ্তি সেটা যেমন পাওয়া গেছে, কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছতে এই যে বলা হলো 17 থেকে 18 বছর অপেক্ষা করতে হয়েছে, এটা তো একটা দীর্ঘ সময়। সবাই কিন্তু এই সময়টাতে আসলে ধৈর্য রাখতে পারে না। তো আমি আসলে এই টিপসটা একটু জানতে চাই, কারণ আমাদের নতুন প্রজন্ম সবাই কিন্তু এসে খুব তাড়াহুড়া করে, নেম অ্যান্ড ফেম পেতে চায়। সো অ্যাকচুয়ালি এই যে লম্বা সময়টা অপেক্ষা, এই ফলটা তো নিশ্চয়ই অনেক মিষ্টি হয়েছে। হ্যাঁ, অবশ্যই বেশি মিষ্টি। এটা আমার কাছে অনেক বেশি মিষ্টি। মানে আমার পাওয়ার কথা ছিল, যদি বলি যে আমি 100, সেখানে আমি পেয়ে গেছি 1000। এটা আমি মনে করি, কারণ আল্লাহ তাআলা আমাকে যেখানে দিচ্ছে, কারণ আমার প্রথম থেকে আশা ছিল যে পেপারে নাম আসতে হবে। এখন পেপারে নাম না, কিন্তু এখন মানুষের মুখে মুখে আমার নাম। রাইট। এবং আমি একটু আমার অডিয়েন্সদেরকে বলতে চাই যে প্রিয় দর্শক, আপনি যদি চাষী ভাইয়ের মানে এটাকে কি বলবো, দেশের বাইরে তার যে জনপ্রিয়তা রয়েছে, উপচে পড়া ভিড়, এবং সবাই একসাথে করে চাষী আলম বা হাবু ভাই নামটা বলছে, মানে এটা একজন আর্টিস্টের জন্য যে কত বড় পাওয়া, তাই না? শুধু আর্টিস্ট না, আমি একজন মানুষ হিসাবে অনেক বড় পাওয়া এটা আমার জন্য। কারণ আমি তো সবসময় আশা ছিল আমার যে আমার নাম আসবে পেপারে, তো একদিনে 2 দিনে আসতো, কিংবা 1 মাস আসতো, কিন্তু এখন এটা লেগে সারা জীবনের জন্য মানুষের মুখে থাকবে। তা বললাম যে কেউ যদি 100 চেয়ে থাকে, আমি যদি 100 চেয়ে থাকি, আমি 1000 না 1 লক্ষ বলতে পারি, আমি যে 1 লক্ষ আমার হয়ে গেছে। এটা আল্লাহর অশেষ রহমত, এটা আমার জন্য স্পেশাল রহমত দিছে আল্লাহ, যে না তোমাকে এটা আমি দিয়ে রাখলাম, দেখি তুমি কতদিন ধরে রাখতে পারো। ওটাই আসলে একটু জানবো যে আসলে এই ধৈর্যটা মনে থেকে কিভাবে করে এসেছে, যে অপেক্ষা আমাকে করতে হবে ভালো কাজের জন্য। না, আমি অপেক্ষা বলতে কি, এটার জন্য আমি যেরকম যদি বলি যে মিডিয়ার মানুষের কাছে ছড়ানোর জন্য, যে আমার অ্যাক্টিং গুরু ইফতেখার আহমেদ ফামি, আমি এটা সব জায়গাতেই বলছি, আমি সারা জীবন স্বীকার করে যাব, কখনো এটা আমার মুখ থেকে যেন আল্লাহ পাক আমাকে না বলায়, যে ফামির নামটা যেন না আসে। যেটা আমি সবসময় চাই, ফামি আমাকে এই মিডিয়াতে একটা জায়গা করে দিছে, আর ফামিরই শিষ্য কাজল আরিফিন আমি মিডিয়ার কেনা সারা বাংলাদেশের বাঙালিদের মুখে মুখে দিয়ে দিচ্ছে আমার নামটা। তো এই 2টা নাম আমার সারা জীবন মনে থাকবে। আমি
মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে এবং আমি বলেই যাব, এটা আমাকে কেউ ঠেকা রাখতে পারবে না। একটা জিনিস সত্য, সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধটা সবার মধ্যে থাকতে হবে। এটা কৃতজ্ঞতা কিনা জানি না, এটা আমার কাছে মনে হয়েছে আমার, কারণ আমি পৃথিবীতে আসার আগেই তো আমাকে আল্লাহ তাআলা রেডি করে ফেলছে যে আমি অমুক দিনে আসবো। তা আমাকে আল্লাহর নাম রাখতে হবে, আমার পিতামাতার নাম রাখতে হবে মনে, আমার ভাই বোনের নাম মনে রাখতে হবে, আর বাকি আমার যা এই দুইজন যে আছে এদের আমাকে রাখতেই হবে, কারণ এরাই আমাকে এই জায়গাটায় ছড়াইছে আল্লাহর অশেষ রহমতে, বাদ বাকিটুক তো দেখতেছে সবাই। রাইট। আচ্ছা, ছোট পর্দার জনপ্রিয়তা এবং বড় পর্দায় চোরাবালিতেও কাজ করা হয়েছে একজন গ্যাংস্টারের চরিত্রে ডাবু, বড় পর্দাটা কন্টিনিউ করার ইচ্ছে আছে কিনা? ইচ্ছা সবারই থাকে, আমারও আছে, থাকবে না কেন? হয়তো ডিরেক্টররা আমাকে মানে ওরকম ম্যাচ করাতে পারতেছে না, কারণ আমি যেরকম হয়তো তাদের গল্পতে আমি ওরকম আসতে পারতেছি না, বিধা হচ্ছে না। আমার ইচ্ছা তো আছেই। চোরাবালিতে কাজ করার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? ভালো ছিল, ভালো। তখন তো রনি খুব ভালো ভালো ডিরেক্টর, এখন তো রনি কর্পোরেট হয়ে গেছে, এখন আর কাজ করতেছে না। সো তার তো অনেক প্রোডাকশন হচ্ছে, সো সেই সকল প্রোডাকশনের সাথে কাজ করার মানে হচ্ছে না, কারণ ওটিটিতে আমরা একটু কম দেখতে পাচ্ছি। ওই যে ব্যাটে বলে মিলতেছে না, উপর আল্লাহ থেকে নির্দেশ নাই তো যে এই ওটিটিতে তুমি কাজ করো, তুমি আগে টেলিভিশনে থাকো কিংবা ইউটিউবে থাকো, ওটিটিতে পরে যেও, হয়তো এরকম হয় না এখন। এমন কি হয় যে ওই যে একটা সিন্ডিকেট মেইনটেইন করা, যে কাজল আরফিন অমির সাথে অনেক কাজ করা হচ্ছে, সো এই জন্য অন্যান্য ডিরেক্টররা স্কিপ করে যাচ্ছে? না না, এটা একদম এটা ভুল কথা, মানে আমার এইসব নাই, আমাকে ডিরেক্টররা পছন্দ করলে আমি কেন কাজ করব না? সিন্ডিকেট কিসের? আমি সিন্ডিকেট বুঝি না, আমার সাথে সবারই ভালো সম্পর্ক। সো চরিত্র ম্যাচ হয়ে গেলে এবং শিডিউল ম্যাচ হয়ে গেলে আমরা হাবু ভাইকে দেখতে পাবো, চাষি ভাইকে দেখতে পাবো। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। চাষি ভাইয়ের চুল নিয়ে আমি প্রথমেই কথা বলেছি, তো বলছিলাম যে ভাবির কৃতিত্ব, তো যদি বলা হয় ভাবির কৃতিত্ব অথবা কোনো প্রোডাক্টের কৃতিত্ব, তাহলে সেটা কি দেয়া হয়? মানে ন্যাচারাল প্রোডাক্ট লাইক বাইরে থেকে বাজার থেকে কিনে এনে যে কোনো হচ্ছে প্যাকেজিং প্রোডাক্ট ব্যবহার করা হয়? প্রথম ন্যাচারাল, যেহেতু আমি পৃথিবীতে আসার সময় তো চুল নিয়েই আসছেন, তো টাক হয়ে আসিনি, এটা ন্যাচারাল বাই ন্যাচারাল। আর যদি মার্কেটের প্রোডাক্টের কথা বলা হয় তাহলে তো সাবান শ্যাম্পু তো ব্যবহারই করি, যখন যেটা হয় মানে স্পেশাল কোনো কেয়ার কি নেওয়া হয় না? না না, ওরকম ভাবি কখনো হেয়ার প্যাক লাইক মধু, তারপরে হচ্ছে কি বলে এটা কি অলিভ অয়েল, হ্যাঁ প্যাক তৈরি করে না, এগুলো দেই না। টক দই, ডিম, আরে বাবা, ডিমের গন্ধ পড়ে চুল মন নষ্ট, না এগুলো কিছু না। স্কিন কেয়ারের জন্য কি করা হয়? স্কিন কেয়ারের জন্য এরকম কিছুই না এখন, আগে তো এরকম ব্যবহার করতাম না, ওই যে সানগার্ড নাকি এগুলো মাখতে বলে, তাই আমি তো মাঝে মাঝে ভাইগা যাই, ও বলে যে একটু মাখো তাহলে চামড়া টামড়া একটু পরিষ্কার হবে। পরিষ্কার অ্যাকচুয়ালি ওই যে সানবার্ন হলে যে কালচারটা ভাব পড়ে যায়, ওইটাই পরিষ্কার হওয়া, বাংলা কথা যেটা। তো কি যে দেয় ওটা জানি না, এটা আলাদা ডিব্বায় দিয়ে দেয় আমাকে, কোন ব্র্যান্ডের কোন কোম্পানি এগুলো কিছু জানি না আমি। সো এই জন্যই কি আমরা ইদানিং এত গ্লোয়িং একটা ফেস দেখতে পাচ্ছি? মানে ইনফ্যাক্ট আমি একদম অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি যে বেশ সতেজ লাগছে। না, সতেজ তো এমনিতেই এখন লাগবে, কারণ রমজান মাস, তো রমজান মাসে কিন্তু যদি রোজা রাখা হয় চেহারা একটা নূর 5-6 বার কিন্তু ওযু করা হয়, অ্যাট লিস্ট 5 বার তো ওযু করা হচ্ছেই, তো একটু তো লাগবে, এটা সবাইকেই লাগে, শুধু আমাকে না, রমজান মাসে সবাইকে একটু গ্লো বাইরে সবার। বা এটা খুব সুন্দর একটা কথা ছিল, কিন্তু এই যে ওভারঅল নিজের টেক কেয়ার, যদিও আমরা জানি যে হাবু ভাই ভাত খেতে খুব পছন্দ করেন, তাই না? এমন কি হয় যে না এবার আমি একটু ডায়েট কনশাস হব, কিছুদিন একটু ওয়েটটাকে ম্যানেজ করব? না না না, টাকা খরচ করে আমি কষ্ট করব এটা হবে না আমার দ্বারা। আমি জিম করলে, আমি ডায়েট করলে, আমি জিম করলে তো আমার অনেক টাকা খরচ, মাস শেষে মিনিমাম 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা দিয়ে আমি কেন কষ্ট করব? 2-3 ঘন্টা যে এই যে পরিশ্রম করা, আমি এটা পক্ষপাতী না, আমার দরকার আমি যেমনি আছে এমনি ভালো, কোনোভাবেই না। ভাবি কখনো বলে না যে তোমার একটু ওয়েটটা ম্যানেজ করা দরকার? প্রচুর বলে যে তুমি একটু শুকাও, আমি ধর কিসের শুকাচুকি, আমি এত শুকনো হইতে পারবো না। আচ্ছা, বাসায় কি খেতে বেশি পছন্দ? বাসায় না, আমি সব জায়গায় সবকিছুই আমার পছন্দ, হালাল সব খাবারই আমার পছন্দ। না, আমার বাসায় যিনি হেল্পিং হ্যান্ড আছে, ওর মাথার চুল দেখলে আমি অবাক হয়ে যাই। তো ও যেমনটা খাচ্ছে আমিও কিন্তু তেমনটাই খাচ্ছি, বাট হ্যাঁ যেটা হচ্ছে আমি যে শ্যাম্পু বা যে প্রোডাক্টগুলো ইউজ করছি ও কিন্তু তার কিছুই করছে না, বাট ওর চুলের টেক্সচার অ্যান্ড ঘনত্ব আমার চেয়ে অনেক বেশি। কারণ দেশি
হাউ যে আমরা বলি না লালবাগের হাঁসমার্কা নাকি কি আরো কি গন্ধরাজ, তারপরে যে প্যারাশুট, অনেক নারকেল তেল যেটা পিওর নারকেল তেল। আগে দেখতাম আমাদের মা খালারা ব্র্যান্ড আসলে যেটাই হোক না কেন নারকেল তেলটা পিওর জমাট বেঁধে যেত। এখন আর এসব তেলই দেখি না, এখন জমাটই বাঁধে না, এসব তেল জমাট বাঁধে না। এটা কি নারকেল তেল এটা জানি না। তা আগে মা খালার এটাই দিত, যেরকম বিলি কেটে 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 মাথায় বসায় দিত। এখন এগুলো পাই না। আগে আমরা যেরকম ওই যে পমেট কি একটা ইয়া জেনেছিল জেল, এগুলো মাখতাম। এখন নানান জাতের ভ্যাসলিন টাস্টিন বেরিয়েছে যেগুলো নানান রকমের স্মেল হয়। এগুলো আসলে বিদেশি, আমার মনে হয় না বিদেশি ইউজ করাটা ঠিক হবে। আমাদের দেশীয় প্রোডাক্ট আসলে আমাদেরকে অনেক ভালো, কিন্তু আমি বলবো যে ব্যালেন্স একটা মানে স্কিন কেয়ার দেয়, যেটা আমরা আসলে বুঝি না। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে এত স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ, ঠিক আছে, কাট 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 কথা বলে, সেই মানুষটা প্রেম তুলতুল ভাবির সাথে কিভাবে করে হলো? প্রেম ছিল না কিন্তু ওর সাথে আমার, একদমই ছিল সরাসরি বিয়ে, যে চলো বিয়ে করব। আমিও বলছি, ওর ফ্যামিলি থেকেও বলছে, বাট আমাদের প্রেম ছিল না। পরিচয়টা কত দিনের ছিল? 6 মাস 7 মাস হবে, কিন্তু ওরকম পরিচয় না যে আসলে 6 মাস 7 মাস আসা যাওয়া হয়েছে, সেটা না। আমাকে এক শীতে দেখছে উত্তরাতে, শীতের পর পর ওরা ডাকছে, ওর বড় বোন, কথা হইছে, আমাকে বলছে, আমি আমার বাসায় বলছি, বলছে ঠিক আছে কথা বলো। ওরা আসছে, আমার বাসার লোকজন গেছে, শেষ। আচ্ছা, পুরোটাই আসলে একদম আমরা যেটাকে বলি ঘরোয়া পদ্ধতিতে বিয়ে। তো এতদিন পরে মানে তারুণ্য, যৌবন সবকিছুই যদিও এখনো চাষিভাইয়ের মধ্যে আছে, কিন্তু আমরা যদি ওভাবে করে দেখি, তাহলে এই দীর্ঘ সময় পরে আসলে কেন মনে হলো যে এই মানুষটাই আমার জন্য পারফেক্ট? কেন মনে হলো কিছু না, যে কোনো জিনিসই উপর থেকে আসে, উপর আল্লাহ থেকে নির্দেশ আছে। হ্যাঁ, এবং জন্ম, বিয়ে, মৃত্যু, এই ব্যাপারগুলো এটা কিন্তু মানতে হবে। যদি আমরা কিন্তু মুখে বলি, কিন্তু আমরা মানি না, এটা মানতেই হবে। দেখা গেল কি যে আমার হয় না যে একসময় আমাকে বলতো, আমার ফ্যামিলিকে, আমার মাকে, বোনকে বলতো, হ্যাঁ ছেলে বিয়ে দিচ্ছে না, কিন্তু আত্মীয় স্বজন কেউ কিন্তু এসে বলে না যে এরকম একটা মেয়ে নিয়ে আসছি দেখো, কেউ বলে না, খালি বলতেই থাকে হ্যাঁ বিয়ে দিচ্ছ না, এটা করতেছ না, ওইটা করতেছ না, বিয়ে করিস না, আমরা একটা ভালো খাবার খেতে চাই, একটু আনন্দ করতে চাই। কেউ কিন্তু এসে বলে না যে এই একটা মেয়ে দেখাইলাম, কি একটা ছেলে দেখাইলাম, নাও দেখো তোমাদের কি হয়। এগুলো তো হয় না, এগুলো একদম হয় না, খালি মুখে মুখে বলতেই থাকে, কেউ দায়িত্ব নিতে চায় না। আর একটা জিনিস হলো, দায়িত্ব নিবে কি, কারণ উপর থেকে তো নির্দেশ হয় নাই। আমি যদি বলি যে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর উপরে, তা আমার এতদিন তো ইয়া হয় নাই। আমার যদি বলা হয় যে আমার কৈশোর, আমার যৌবন সবই পার করছি, একটা সময় এসে আমার বিয়ে হয়েছে, তো এটা নির্দেশ হয়েছে অমুক সময় বিয়েটা হবে। আর পৃথিবী হওয়ার সাথে সাথে কিন্তু সবাই একসাথেই হয়ে গেছে। আল্লাহ খালি বলছে কখন কাকে দুনিয়াতে নামাবো, কাকে কখন কি দিবে, এটা কিন্তু আগেই সব সেট করা। তা আমাকে তো এটা মানতে হবে। আমি কি আমার কখনোই না, আমি মনে করি না আমি উপর আল্লাহর। কারণ আমি এখন আছি, এই দেখা গেল এখানে কথা বলতেছি, টাচ করে দরজার বাইরে গেলে আমি নাই হয়ে যেতে পারি, ঠিক না? আমাকে ওইটা মানতে হবে অবশ্যই। এবং এটা আসলে আমরা মানুষরা কখনো কন্ট্রোল করতে পারি না, এটা রিয়েলিটি মেনে নিতে হবে। এবং পৃথিবীতে যারা আসলে অনেক কিছু তৈরি করেছেন, অনেক কিছু কন্ট্রোল করার ক্ষমতা যাদের আছে, তারাও কিন্তু এই একটা জায়গাতে যে পরাস্ত হয়েছেন, যে যখন পৃথিবী ছেড়ে যেতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ডাক চলে আসবেন, তখন আমাদের যেতেই হয়। মমতাজ রেড গোল্ড মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। চাষি ভাই, একটু কাজ নিয়ে কথা বলি। বর্তমান সময়ে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? অনেক বেশি না। আচ্ছা, ঈদের কাজ হওয়ার কথা ছিল অনেক বেশি, কিন্তু এবার দেশের পরিস্থিতির কারণে কাজ কম। সবাই কেমন জানি একটা অস্থিরতার মধ্যে আছে, থমথমে একটা ব্যাপার। সবকে হ্যাঁ থমথমে অস্থির সবাই, কাজ ওরকম হচ্ছে না, ডেড হচ্ছে, ডেড আবার পিছায় যাচ্ছে। প্রডিউসাররা যেরকম প্ল্যান করতেছে ডিরেক্টরের সাথে মিলতেছে না, ডিরেক্টর যেরকম প্ল্যান করতেছে প্রডিউসারের সাথে মিলতেছে না। এখন এরা দুজন সমন্বয় না হলে তো আমাদের মতো যারা কাজ করার আর্টিস্ট আমরা আছি, আমাদের কাজ। ঈদের কোনো কাজ কি রয়েছে যেটা আমরা ঈদে যারা অডিয়েন্স রয়েছে তারা দেখতে পাবে? কার কাজ? অমির কাজ না আমার? না, ডেফিনেটলি চাষি আলমের। আমি অমি থেকে আসি। অমির একটা কাজ আছে বঙ্গতে, যেটা হলো হাউস সুইট, একটা ওয়েব ফিল্ম আছে। আমার কিছু সিঙ্গেল কাজ আছে, 7 পর্বের কিছু কাজ আছে করে রাখা আছে, সামনে আর 2টা কাজ করব। সো বেশ কিছু কাজের মানে মোটামুটি, অনেক বেশি না, বাট আমরা মিস করব না অ্যাটলিস্ট চাষি আলমকে স্ক্রিন থেকে। ভালো কাজ আছে, হ্যাঁ, মানে ঈদের আনন্দ দেওয়ার মতো কাজ আছে, এইটুকু বলতে পারি। সো আপনারা অবশ্যই চোখ রাখবেন। আর বিশেষ করে আপনার মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি কতটা আসলে থাকে, যে আপনার কাজের আপডেটগুলো কি সোশ্যাল মিডিয়া থ্রুতে অডিয়েন্সটা পাবে?
সোশ্যাল মিডিয়াতে আগে অ্যাক্টিভ ছিলাম, এখন কমে গেছি। এটা আসলে খুব বিরক্তিকর একটা জিনিস, সারাদিন এই ঘষাঘষি ঘষতে 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 কাজে মনোযোগ থাকে না। এটা কি ভাবি আসার পরে জীবনে এই পরিবর্তন হলো যে না এখন আর অন্য মেয়েদের মেসেজ দেখে লাভ নাই? না, ভাবি আসার আগের থেকে, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 23 সাল থেকে, 23-এর রোজার ঈদে, রোজার সময় সিদ্ধান্ত নিয়েছি যে না এইভাবে আর না। আর আমি বিয়ে করছি 23-এর অগাস্টে, কোরবানি ঈদের পরে। আচ্ছা, তো সব কিছু মিলায়া ওই টাইমটাতেই, কিন্তু আমি তার আগেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে কাজের সময় মানে খুব জরুরি না হলে সোশ্যাল মিডিয়াতে এত থাকবো না। হয়তো আমি অনলাইন থাকি, কিন্তু আমি এই গোতাগতিতে নাই আর। ওকে, একটা খুবই ভালো মানে ডিসিশন ছিল, এবং আমার মনে হয় যে আমরা যারা রেগুলার কাজ করি আমাদেরকে এটা মেনটেন করা উচিত। চরিত্রের মধ্যে থাকা যায়, নিজের কাজটাকে সুন্দরভাবে করা যায়, আর এই যে অনাকাঙ্ক্ষিত ভুলগুলো হওয়া, এটার অপশনটা কিন্তু অনেকখানি কমে যায়। আরো বিষয় আছে, কারণ আমি যখন আগে বেশি থাকতাম শুটিংয়ে কি হতো না, মেজাজ গরম হয়ে যেত। দেখা গেল গুতাইতেছি আয়সা বলো ভাই একটা সিন, আচ্ছা সর সিন না, একটু ব্যস্ত দাস না, এই যে গুতাগুতি করতেছি, ঘষতেছি, খালি ঘষতেছি। এতে কি হচ্ছে, ডিরেক্টর কিন্তু সময় কিন্তু কমে যাচ্ছে, তার টাকার কিন্তু প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তো টাকা হয়। তো এই পরে করবো, দাঁড়া এখন না, এই যে মেজাজটা খারাপ হচ্ছে, এইটাকে ঠান্ডা করতে হওয়ার জন্য আমি চিন্তা করছি ভাই আর ঘষাঘষিতে নাই, মোবাইল ঘষাঘষি খুব কম করতে হবে। সো এটা একটা পারফেক্ট ডিসিশন ছিল, এবং বর্তমানের যে অস্থির একটা সময় যাচ্ছে সেই সময়ে আসলে নিজেকে স্থির রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো একেবারেই তো শেষের দিকে রয়েছি, চাষি ভাইয়ের কাছ থেকে অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে। অডিয়েন্সের উদ্দেশ্যে কি, প্রথম ধন্যবাদ দিব এসএটিভিকে, তারপরে দেব মমতাজ হার্বাল স্টার টককে, এবং যারা কলা কৌশলী আছে তাদের সকলকে। রমজান মাস, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন মানে এত উত্তেজিতভাবে কথা না বলি। আমার এমনিতে মেজাজ গরম থাকে সবসময়, আর রোজার মাসে সবারই থাকে, আমার যেন ঠান্ডা থাকে। আর ঈদে যেসব কাজ আছে সেটু মনোযোগ সহকারে দেখেন, বাংলা নাটক দেখেন, আমাদের সাথে থাকেন, আমাদেরকে দোয়া করেন, এই আর কি, আর কিছু বলার নেই। কি বলবো, একই কথা বারে বারে বলতে হয়। চমৎকার, এই কথাগুলো আসলে আমরা সবসময় শুনতে চাই। এবং চাষি ভাই মানে আমি বলবো সদা হাস্যোজ্জ্বল। এই যে একটু হাই টেম্পার আছে, এটা কোনো ফ্যাক্ট না, বিকজ আমরা চাষি ভাইকে এভাবেই ভালোবাসি। সো সেই ভালোবাসা সবসময় থাকবে, এবং ডেফিনেটলি এসএটিভির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিশেষ করে এই সময়টাতে আসলে অনেক ব্যস্ততা থাকে, টাইমটা শর্ট থাকে আমাদের সবকিছুর। না, কৃতজ্ঞতা যদি বলা তাহলে তো কৃতজ্ঞতা আমি বলবো যে মমতাজ হার্বাল, এসএটিভি, তোমাকে, এই প্রোগ্রাম প্রডিউসারকে, কলাকুশলী সবাইয়ের প্রতি তাহলে আমার কৃতজ্ঞতা আছে, আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ডেফিনেটলি। এবং আমরা একটা ইভেন্ট করেছিলাম, একসাথে হোস্টিং করার সুযোগ হয়েছিল। সো আই হোপ যে এরকম ইভেন্টস, এরকম সুযোগ আমাদের আবারও থাকবে, খুব মজা করে আমরা করব ইনশাআল্লাহ অনুষ্ঠান, এবং আবারও সবকিছু আসলে স্বাভাবিক হয়ে আসুক, এটাই হচ্ছে প্রত্যাশা। সো থ্যাংক ইউ চাষি ভাই। ধন্যবাদ তোমাকেও। প্রিয় দর্শক, আড্ডা থেকে আসলে বের হতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরেও আমরা আজকের সময়ের যে স্বল্পতা রয়েছে সেটাকে আসলে মেনে নিয়ে বিদায় নিচ্ছি। আগামী আয়োজনে আবারও ফিরে আসবো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে আপনাদের জন্য নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ। নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।